আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই অধ্যায়ের, এবং আমাদের টপিকের নাম হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের প্রকার আমরা আজকে দেখব। তো চলো আমরা শুরু করি। প্রথমেই লেখা আছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স জিনিসটা কি? যে ম্যাট্রিক্সে কেবল একটি সারি বিদ্যমান, কেবলমাত্র একটা সারি থাকবে, সেই ম্যাট্রিক্সকে আমরা সারি ম্যাট্রিক্স বা ইংরেজিতে রো ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে? তো আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। একটু খেয়াল করো, আমরা এখানে যে কয়েকটা উদাহরণ লিখেছি প্রত্যেকটা ম্যাট্রিক্স কিন্তু সারি ম্যাট্রিক্স। কেন? এখানে দেখো একটা সারি বিদ্যমান। আমি যদি বলি মাত্রা কত, এর মাত্রা হবে কত? 1/2। এখানে সারি কয়টা? একটা। কলাম কয়টা? দুইটা। কলাম যা ইচ্ছা হোক, এখানে কলাম কয়টা? তিনটা। কিন্তু সারি কয়টা ভাইয়া? একটা। 1/3। মানে সারি একটা হলেই সেটা কি হবে? সারি ম্যাট্রিক্স। এটার ক্ষেত্রে 1/4। সারি কয়টা? একটা। সারি একটা মানেই সেটা কি ম্যাট্রিক্স? সারি ম্যাট্রিক্স। তাহলে আমি যদি এখানে কিছু শর্ত বলি, সারি ম্যাট্রিক্সের শর্ত, খেয়াল করো কি বলছি। শর্ত হচ্ছে একটি মাত্র সারি বিদ্যমান, যেটা আমি কেবলই বললাম সংজ্ঞায়, যে একটি মাত্র সারি বিদ্যমান থাকবে। এখানে কলাম সংখ্যা, কেবলই বললাম কলাম সংখ্যা যে কোনো কিছু হতে পারে। কলাম সংখ্যা দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, যা ইচ্ছা হোক, সেটা আমার দেখার বিষয় না। সারি হবে কয়টা? একটা। আর মাত্রা কিরকম হবে? এই যে এখানে 1/2, 1/3, 1/4। মানে কলাম সংখ্যা যে কোনো কিছু হতে পারে, কলাম সংখ্যা n হতে পারে, কিন্তু সারি কত হবে? এক হবে। এটা হচ্ছে আমাদের সারি ম্যাট্রিক্স। আশা করছি সবাই বুঝেছো। চলো এবারে আমরা দেখব কলাম ম্যাট্রিক্স। বুঝতেই পারছো, জাস্ট সারি ম্যাট্রিক্সের মতোই কলাম সংখ্যা কয়টা হবে? একটা। তাহলে কি বললাম? যে ম্যাট্রিক্সে একটি কলাম বিদ্যমান থাকবে তাকে আমরা কি বলবো? কলাম ম্যাট্রিক্স। তাহলে আমি যদি আগের মতো এখানে শর্তগুলো লিখতে চাই, তাহলে খেয়াল করো, খেয়াল করো কি বললাম। তাহলে যে ম্যাট্রিক্সে একটা কলাম বিদ্যমান, তাহলে আমি যদি শর্ত বলি যে কলাম সংখ্যা কয়টা হবে? একটা হবে। কলাম সংখ্যা একটা হবে। সারি সংখ্যা যে কোনো কিছু হতে পারে, সারি সংখ্যা যে কোনো কিছু হতে পারে। তাহলে মাত্রা কিরকম হবে বুঝতেই পারছো। সারি বাই কলাম, তাহলে সারি সংখ্যা যে কোনো কিছু হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ধরে নিলাম m হতে পারে। কিন্তু কলাম অলওয়েজ কত? 1। কলাম অলওয়েজ কত হবে? 1 হবে। তাহলে আমি যদি এক্সাম্পল দেই, এই যে উদাহরণ দেখো, এই প্রত্যেকটা ম্যাট্রিক্সের সারি দুইটা হোক, কলাম কয়টা ভাইয়া? একটা। এখানে সারি তিনটা, কলাম কয়টা? একটা। তাহলে কলাম একটা হলেই সেটা কি ম্যাট্রিক্স? কলাম ম্যাট্রিক্স। আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। এবারে চলো আমরা দেখব, সেটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। খেয়াল করো, যে ম্যাট্রিক্সে সারি সংখ্যা কলাম সংখ্যা অসমান, অর্থাৎ সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হবে না, তাকে আমরা বলবো আয়তাকার ম্যাট্রিক্স অথবা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমি যদি এই ক্ষেত্রে শর্ত বলি যে আয়তাকার ম্যাট্রিক্সের শর্তটা কি, তাহলে এখানকার শর্ত কি পেলাম? সারি সংখ্যা আর কলাম সংখ্যা এরা দুইজন কি নয়? সমান নয়। তাহলে সারি সংখ্যা সমান নয় কলাম সংখ্যা। ঠিক আছে? তাহলে আমি যদি তোমাদেরকে উদাহরণ দিই, খেয়াল করো, এই যে এখানে আমি যে দুটো উদাহরণ লিখেছি, এরা দুজনেই হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। কেন ভাই আয়তাকার ম্যাট্রিক্স? দেখো এখানে সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? তিনটা। তাহলে মাত্রা কত? 2/3। এখন তোমরাই বলো, সারি সংখ্যা কলাম সংখ্যা এরা কি সমান? না, সমান নয়। কাজে এটা কি হবে? আয়তাকার ম্যাট্রিক্স। এই ক্ষেত্রেও সেম। সারি কয়টা? তিনটা। কলাম কয়টা? দুইটা। বলো 3 আর 2 কি সমান? না তো। তাহলে এটা কি হবে? আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে আমরা কি বললাম? এবারে আরেকটা ইনফরমেশন একটু মনে রাখবা, এরা দুজনেই আয়তাকার ম্যাট্রিক্স, পাশাপাশি এদের আরো দুইটা নাম আছে। সেটা হচ্ছে, এটাকে আমরা বলবো আনুভূমিক ম্যাট্রিক্স, আর এটাকে আমরা বলবো উলম্ব ম্যাট্রিক্স। এই আনুভূমিক উলম্ব এরা দুজনেই আয়তাকারের ভেতরে দুইটা আবার সাব টপিক। ঠিক আছে? তো এরা দুজনেই আয়তাকার, পাশাপাশি এটা কি? আনুভূমিক। এটা কি? উলম্ব। চোখের দেখায় কিভাবে চিনবা? এই যে আনুভূমিক, যেটা ভূমি বরাবর চওড়া বেশি, সেটা হবে আনুভূমিক। আর উলম্ব, যেটা লম্বাই বেশি খাড়া, সেটা হবে কি? উলম্ব ম্যাট্রিক্স। এখন আমি যদি বলি স্পেসিফিক একটু ফর্মাল সংজ্ঞা দাও, যে কখন আনুভূমিক কখন উলম্ব, তখন তোমরা যেটা বলবা যে ভাইয়া এখানে দেখেন তো, সারি দুইটা কলাম কয়টা? তিনটা। সারির থেকে কি কলাম সংখ্যা বেশি? এখানে সারি তিনটা কলাম দুইটা, তাহলে কলামের থেকে সারি সংখ্যা বেশি। তাহলে খেয়াল করো, তাহলে যদি সারির থেকে কলাম সংখ্যা বেশি হয়,
কলাম সংখ্যা বেশি হয় তখন সেটা ভূমি বরাবর চওড়া হয় এবং সেটাকে বলা হয় আনুভূমিক ম্যাট্রিক্স। একই সাথে সারি সংখ্যা কলাম সংখ্যা অসমান হয় সেটাকে আমরা আয়তাকার ম্যাট্রিক্সও বলবো। আবার এই ম্যাট্রিক্সটা যখন সারি সংখ্যা বেশি হবে তখন সেটা লম্বাই বেশি চওড়া হবে এবং লম্বা হবে বেশি, তখন সেটাকে আমরা বলবো উলম্ব ম্যাট্রিক্স। পাশাপাশি এটার আরেকটা নাম কি, যেহেতু সারি সংখ্যা কলাম সংখ্যা অসমান কাজে এটা হবে কি, আয়তাকার ম্যাট্রিক্স। আশা করছি এই টপিকটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে চলো আমাদের পরের টপিক, সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তাহলে খেয়াল করো, যে ম্যাট্রিক্সে সারি ও কলাম সংখ্যা সমান তাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। অর্থাৎ সারিও যে কয়টা, কলামও কি হবে ঠিক সে কয়টা। তাহলে আমি যদি এখানে শর্ত বলি, তাহলে আমরা শর্ত কি বললাম, যে সারি সংখ্যা ও কলাম সংখ্যা কি হবে, সমান হবে। যদি সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হয় তবে আমরা সেটাকে কি বলবো, বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমি যদি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিই তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। এই যে এখানে আমি একটা এ ম্যাট্রিক্স লিখলাম, 1 2 3 4। বলতো এই ম্যাট্রিক্সের সারি কয়টা, দুইটা, কলাম কয়টা, দুইটা। তাহলে এটা কি একটা 2 বাই 2 মাত্রার ম্যাট্রিক্স না? তাহলে এটা হলো একটা 2 বাই 2 মাত্রার ম্যাট্রিক্স, যেহেতু সারি সংখ্যা কলাম সংখ্যা সমান কাজে এটা কি একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটা হলো একটি, তাহলে এটা হচ্ছে একটা 2 বাই 2 মাত্রার ম্যাট্রিক্স, 2 বাই 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্স, অথবা 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, একইভাবে আমি যদি 3 বাই 3 মাত্রা এটা লিখতে চাই, খেয়াল করো এইটা হচ্ছে একইভাবে, যেহেতু মাত্রা 3 বাই 3, তাহলে এটা হচ্ছে একটা 3 বাই 3 মাত্রার অথবা 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। আশা করছি সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো। এবারে চলো আমাদের পরের টপিক হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। খেয়াল করো, খেয়াল করো, যে বর্গ ম্যাট্রিক্সের, তার মানে বর্গ হতে হবে, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের সকল ভুক্তি বা উপাদানগুলা কি হবে, শূন্য, তাকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে খেয়াল করো, এই যে এখানে এইটা হচ্ছে কি প্রধান কর্ণ, এই প্রধান কর্ণের নিচের ভুক্তি, নিচের ভুক্তি কারা, এটা এটা এটা, এরা তিনজন কি হয়েছে বলো, জিরো হয়েছে। তাহলে প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো যদি জিরো হয় তাহলে সেটাকে বলা হবে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এবারে আমি যদি শর্ত বলি, তার মানে প্রথম শর্ত হচ্ছে অবশ্যই কি হতে হবে, বর্গ। তাহলে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এরপরে কি বলছি, এ আই জে ইকুয়াল টু জিরো, যখন আই গ্রেটার দেন জে। মানে কি আমি বলছি, তার আগে দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকার উদাহরণ হচ্ছে এইটা, তুমি এভাবে চোখের দেখায় চিনবা। এই যে এখানে খেয়াল করো, এই যে উপরে দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না ঊর্ধ্বে, তাহলে মনে রাখবা ঊর্ধ্বে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ঊর্ধ্বে ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে ঊর্ধ্বে ত্রিভুজ উৎপন্ন হলে সেটাই হবে কি, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন এইটা কি বলছে ভাই, এ আই জে ইকুয়াল টু জিরো যখন আই গ্রেটার দেন জে, মানে কি, এটার মানে হচ্ছে খেয়াল করো তো, এই যে উপাদানগুলো জিরো, এই উপাদানের নাম কি বলতো, এটা কি A21 না, এইটা কি A31 না, এইটা কি A32 না? তাহলে খেয়াল করো তো, তাহলে এরা তিনজন কি হচ্ছে, জিরো হচ্ছে। অর্থাৎ A21 A31 A32 এরা তিনজন কি হচ্ছে, জিরো হচ্ছে। আর আমি সেটাই বলছি যে এ আই জে মানে ভুক্তিগুলা জিরো হবে যখন আই এর মান জে এর থেকে বড় হবে। খেয়াল করো তো, এইখানে আই এর মান 2 জে এর মান 1, মানে আই এর মান জে এর থেকে কি বড় না? এখানেও খেয়াল করো তো, আই এর মান 3 জে এর মান 1, আই এর মান কি জে এর থেকে বড় না? এখানেও কি হচ্ছে বলো, আই এর মান কি জে এর থেকে বড় হচ্ছে না? আমি এইটাই বলছি যে আই এর মান যদি জে এর থেকে বড় হয়, অর্থাৎ A21 A31 A32 এরা তিনজন কি হবে, জিরো। এরা তিনজন জিরো হলে দেখো ঊর্ধ্ব ত্রিভুজ উৎপন্ন হবে, সংখ্যাটা ফুলফিল করবে। তাহলে এটাই হবে কি আমাদের ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, আশা করছি সবাই বুঝেছো। চলো এবার আমরা চলে যাব নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, জাস্ট ওইটারই উল্টা। খেয়াল করো, নিম্ন ত্রিভুজাকার জাস্ট ওটার উল্টা, কেবলই বললাম যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলা কি হবে, জিরো। এই যে আমি কি বলেছিলাম বলতো, এইটা কি প্রধান কর্ণ না, এর উপরের ভুক্তিগুলো দেখো তো সব কি জিরো না? তাহলে প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো জিরো হলে সেটাই হবে কি, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এবং চোখের দেখায় কিভাবে চিনবা, মনে রাখবা এখানে এই যে নিম্নে দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে এখানে কি হয়েছে, নিম্নে ত্রিভুজ উৎপন্ন হবে, নিম্নে ত্রিভুজ
উৎপন্ন হবে। এরপরে কি বলছি যে শর্ত কি, অবশ্যই বর্গ হতে হবে। হ্যাঁ, বর্গ হতে হবে। এ আই যে ইকুয়াল টু 0 হবে যখন আই লেস দেন যে। দেখো আগেরটারই উল্টা, এখানে 0 কারা কারা, এরা তিনজন না? বলো তো ভাইয়া এদের নাম কি কি? এটা কি A12, এটা কি A13, আর এটা কি A23। বলো তো এই প্রত্যেকটা যারা 0 হচ্ছে তাদের প্রত্যেকেই 1 2 2 বড় না? জে বড় আয়ের থেকে। এখানে কি 1 এর থেকে 3 বড়, মানে আয়ের থেকে জে বড়, আয়ের থেকে জে বড়, তাহলে এইটা মানবে। এই ইনফরমেশন কিন্তু এমসিকিউতে ব্যাপক পরিমাণে প্রয়োজন বা গুরুত্বপূর্ণ আসতে পারে। ঠিক আছে, আশা করছি এই বিষয়টা তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো এরপরে আমাদের টপিক হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। খেয়াল করো, যে বর্গ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ ব্যতীত, মুখ্য কর্ণ মানে প্রধান কর্ণ, তাহলে প্রধান কর্ণ ব্যতীত সকল ভুক্তি কি হবে? শূন্য। তাকে কি বলা হয়? কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে এই যে একটা বর্গ ম্যাট্রিক্স, এই যে এটা কি প্রধান কর্ণ, এই প্রধান কর্ণ ব্যতীত বাকি সকল ভুক্তি কি হবে? শূন্য। তবে এটাকে আমরা কি বলবো? কর্ণ ম্যাট্রিক্স বলবো। তাহলে শর্ত হচ্ছে অবশ্যই সেটাকে কি হতে হবে? বর্গ হতে হবে, বর্গ হতেই হবে, বর্গ। এরপরে প্রধান কর্ণ ব্যতীত সকল ভুক্তি কি হবে? শূন্য হবে। প্রধান কর্ণ ব্যতীত, এই যে প্রধান কর্ণ ব্যতীত সকল ভুক্তি কি? শূন্য। অর্থাৎ এ আই জে ইকুয়াল টু 0 যখন আই নট ইকুয়াল টু জে। ভাই এটার মানে কি? এটার মানে হচ্ছে ভাইয়া দেখো আমি এভাবে লিখি, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। বলো এটাই তো আমার ম্যাট্রিক্সের আদর্শ আকার। ঠিক। এখন আমি কি বলছি? আমি বলছি যে প্রধান কর্ণের ভুক্তিগুলা কি হতে হবে? 0 হতে হবে। সরি, প্রধান কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো কি হতে হবে? 0। তাহলে 0 কে কে হবে ভাইয়া বলো তো? এইটা 0 হবে, এইটা 0 হবে, এইটা 0 হবে, এইটা এইটা এটা, এটা কি 0 হবে না? তাহলে কখন 0 হচ্ছে বলো তো? 1 2 1 3। এই 1 আর 2 কি সমান? 1 আর 3 কি সমান? 2 3 কি সমান না? তাহলে এরা যখন সমান নয়, অর্থাৎ আই আর জে এরা যখন সমান নয়, তখনই ভুক্তিগুলো কি হবে? 0। আর যখন আই আর জে সমান, আই আর জে সমান, যেমন 1 1 2 2 3 3, এরা কিন্তু শূন্য। কি বলছে? এরা শূন্য হতেও পারে, নাও হতে পারে, বা শূন্য অশূন্য যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ প্রধান কর্ণে যে শূন্য হওয়া যাবে না এরকম কিন্তু না, এমনও হতে পারে প্রধান কর্ণে একটা শূন্য আছে, থাকুক। আমার চোখ, আমি দেখবো জাস্ট প্রধান কর্ণ বাদে বাকি সবগুলা কি শূন্য কিনা। তাহলে প্রধান কর্ণ বাদে বাকি সবগুলো যদি শূন্য হয়, তবে সেটা কি হবে? কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, আশা করছি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো। চলো আমরা এরপরে স্কেলার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। খেয়াল করো কি বলছি আমরা, যে কর্ণ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের ভুক্তি সমূহ সমান তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। তাহলে অবশ্যই ম্যাট্রিক্সটাকে কি হতে হবে? কর্ণ হতে হবে, মানে কর্ণ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে কর্ণ ম্যাট্রিক্স আমরা একটু আগে দেখেছিলাম যে প্রধান কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলা কি? শূন্য। তাহলে প্রধান কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলা কি হতে হবে? অবশ্যই শূন্য হতে হবে। এবং প্রধান কর্ণের ভুক্তিগুলা কি হবে? এই যে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের ভুক্তিসমূহ কি হবে? সমান। তো প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি সমান হয়, তবে সেটাকে আমরা কি বলবো? স্কেলার ম্যাট্রিক্স। যেমন এই যে দেখো, এই যে এইখানে, এই যে আমাদের এটা কি? প্রধান কর্ণ, এ ব্যতীত বাকি ভুক্তিগুলো কি? শূন্য। আর প্রধান কর্ণের ভুক্তিগুলো দেখো তো সবাই কি 5 না? মানে সবাই সমান। তাহলে এরা সমান হবে, সমান হলে সেটাকে আমরা কি বলবো? যে স্কেলার ম্যাট্রিক্স বলবো। তারপরে এখানে সবাই কি বলো? এ। তাহলে এটাও কি একটা স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আমি যদি বলি শর্ত, তাহলে বলো কর্ণ ম্যাট্রিক্সের সকল শর্ত মেনে চলবে। কর্ণ ম্যাট্রিক্সে, কর্ণ ম্যাট্রিক্সে কি ছিল শর্ত? যে এই যে প্রধান কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো শূন্য হতে হবে। এখানেও কি হতে হবে? প্রধান কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো কি হতে হবে? শূন্য হতে হবে। এবং স্কেলার ম্যাট্রিক্স এক ধরনের কিন্তু কর্ণ ম্যাট্রিক্স। দেখো আমি যদি এখন তোমাকে বলি এই ম্যাট্রিক্সটা একটা কর্ণ ম্যাট্রিক্স, কোনো সমস্যা আছে? এটা তো ভাই কর্ণ হবেই, কারণ কর্ণর শর্ত কি মানছে না? কর্ণর শর্ত ছিল প্রধান কর্ণ ব্যতীত বাকি ভুক্তি শূন্য। আর প্রধান কর্ণে যা ইচ্ছা হোক, শূন্য হোক, অশূন্য হোক, সমান হোক, অসমান হোক, যা হয় হোক, এখানে সমান হয়েছে, হলো ভালো। তাহলে কি সমস্যা? আমার তো কর্ণের শর্ত মানছে, তাহলে এটা কি এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স হবে। তো সেটা আমি বলছি যে স্কেলার ম্যাট্রিক্স কি এক ধরনের
কর্ণ ম্যাট্রিক্স হবে। আর এটা আমরা কি বলছি, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে কি বলছে দেখো এখানে, যে এ আই জে ইকুয়াল টু শূন্য যখন আই সমান নয় জে, একটু আগে আমরা বলেছিলাম এইখানে যে এ আই জে ইকুয়াল টু শূন্য যখন আই সমান নয় জে, মানে এই যে প্রধান কর্ণ ব্যতীত বাকি সবগুলা ভুক্তি কি হবে, শূন্য। আর এখানে বলছে এ আই জে ইকুয়াল টু পি যখন আই আর জে কি হবে, সমান। মানে এই যে প্রধান কর্ণ বরাবর এখানে কি A11 এটা কি A22 এটা কি A33, দেখো এই তিনটাতে কি আই আর জে কি এখানে সমান না, তাহলে আই আর জে যদি সমান হয় তখন সেটা পি। পি মানে কি, পি একটা সংখ্যা, সেটা যে কোনো সংখ্যা হতে পারে, যেমন এখানে 5, এখানে কি এ, তাহলে যে কোনো সংখ্যা হতে পারে, অর্থাৎ তিনটা একই হবে, প্রধান কর্ণের তিনটা কি হবে, একই হবে, তখন সেটা কি হবে ভাইয়া, স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, আশা করছি সবাই বুঝেছো। চলো এরপরে আমাদেরকে বলছে একক ম্যাট্রিক্স। খেয়াল করো কি বলছি, যে কর্ণ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো কি হবে, এক হবে, তাকে আমরা কি বলবো, একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। তাহলে আমি যদি একটা উদাহরণ দেই, যে এই যে খেয়াল করো 1 0 0 0 1 0 0 0 1, কি বলছি ভাইয়া, এই যে প্রধান কর্ণ ম্যাট্রিক্স, আমরা অবশ্যই ম্যাট্রিক্সের কর্ণ হতে হবে, মানে প্রধান কর্ণ বাদে বাকিগুলো কি হতে হবে, শূন্য হতে হবে, ওগুলো আমি লিখি নাই, এর ভেতরে লিখে ফেলেছি যে কর্ণ ম্যাট্রিক্স। আর প্রধান কর্ণ বরাবর কি হবে, 1, মানে সবাইকে কি হতে হবে 1, তবেই সেটাই কি হবে একটা একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। তাহলে আমি যদি শর্ত বলি, শর্তগুলো কি হবে, আচ্ছা খেয়াল করো কি বলছি, যে একক হতে হলে একই সাথে বর্গ, দেখো আমি যদি আমাকে বলি এটা কি একটা বর্গ ম্যাট্রিক্স না, তুমি বলবো অবশ্যই ভাই বর্গ, কেননা সারি সংখ্যা কলাম সংখ্যা সমান, তাহলে এটাকে বর্গ। আমি যদি বলি কর্ণ, এটা কি কর্ণ ম্যাট্রিক্স না, কর্ণ ম্যাট্রিক্সের সংখ্যা কি, প্রধান কর্ণ বাদে বাকিগুলো কি শূন্য, কর্ণের শর্ত মানছে। আমি যদি বলি এটা একটা স্কেলার, তুমি তো অবাক হবে না, আসলেই তো ভাই আমরা স্কেলারের সংখ্যা দেখেছিলাম, প্রধান কর্ণ বরাবর সবাই কি হবে, সমান। এখানে কি প্রধান কর্ণ বরাবর সবাই তো সমান, তাহলে এটা কি হবে, স্কেলারও হবে। এখন এক হোক আর দুই হোক সমান তো, তাহলে স্কেলার। দেখো এটা যদি ম্যাথ ক্লাস না হয়ে, এটা যদি ধরো আহ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা বাংলা দ্বিতীয় পত্র, হ্যাঁ এরকম একটা ক্লাস হতো, তাহলে এখান থেকে একটা প্রশ্ন এরকম হতেই পারতো, যে সকল একক ম্যাট্রিক্সই স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু সকল স্কেলার ম্যাট্রিক্স একক নয়, বা এটা সকল স্কেলার ম্যাট্রিক্সই কর্ণ ম্যাট্রিক্স, সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার নয়, অথবা সকল একক ম্যাট্রিক্সই কর্ণ ম্যাট্রিক্স কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স একক নয়। এরকম প্রশ্ন যদি দিত, মন খুলে যা শিখেছো লিখে দিয়ে আসবা, ফুল মার্ক পাবা। হ্যাঁ, যদি আমাদের এরকম প্রশ্ন আসবে না, আমাদেরকে এই শর্তগুলো বুঝতে হবে। খেয়াল করো তাহলে, যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো কি হবে, 1। আমরা এখানে শর্ত লিখেছি, একক হতে হলে একই সাথে বর্গকর্ণ ও স্কেলার হতে হবে, এবং ওই আগের কথাগুলাই এ আই জে ইকুয়াল টু 0, মানে ভুক্তি 0 কখন, যখন আই সমান নয় জে। মানে আমি যদি এভাবে লিখি তাহলে ভালো বুঝতে পারবা, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। এই যে প্রধান কর্ণ কোনটা ভাইয়া, প্রধান কর্ণ এই যে এটা, তাহলে প্রধান কর্ণ বাদে বাকিগুলা কি জিরো হবে না, তাহলে এই যে এটা জিরো হবে, এটা জিরো হবে, এটা 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 কি হবে জিরো। এখন এই প্রত্যেকেই দেখো তো আই আর জে কি সমান, না আই জে তো সমান নয়, আই জে সমান নয়, তাহলে আই জে সমান না হলে সেগুলো কি হবে, জিরো। আর এইগুলাতে বলতো, এইগুলাতে কি আই আর জে সমান না 3 3 2 2 1 1, তাহলে আই জে যদি সমান হয় তখন সেই ভুক্তির মান কত হবে 1, কেননা প্রধান কর্ণ বরাবর কি হতে হবে 1। ঠিক আছে, আশা করছি এই পর্যন্ত বুঝেছো। এবারে খেয়াল করো আরো কয়েকটা ইনফরমেশন, সেটা হচ্ছে খেয়াল করো একক ম্যাট্রিক্সকে অভেদক ম্যাট্রিক্সও বলা হয় বা আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলা হয়। তাহলে যেটাই একক সেটাই কি অভেদক। আর এই অভেদক ম্যাট্রিক্সকে বা একক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, আই। আই মানে আইডেন্টিটি, মানে অভেদক, তাহলে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 2/2 মাত্রার একক ম্যাট্রিক্সকে I2 দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, I2। আর 3/3 মাত্রার একক ম্যাট্রিক্সকে I3 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি যদি বলি তোমাকে I2 মানে কি ভাইয়া, মনে রাখবা 2, 2 আবার কি মাত্রা কত, এখন একক হতে হলে তো বর্গ হতে হবে, তাহলে অবশ্যই সেটা কি 2/2 মাত্রা। হ্যাঁ 2/3 হতে পারবে না, 2/4, 2/2 হবে, তাহলে 2/2 কি বলা হয় I2। এটা কি হবে, প্রধান কর্ণ বরাবর সবাই 1, বাকিগুলা কি 0, এটাই হচ্ছে কি I2। আমি যদি বলি I3 কি হবে, খেয়াল করো I3 কি হবে 1 0 0 0 1 0। আশা করছি
এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? আর একটা ছোট্ট ইনফরমেশন মাথায় রাখো, সেটা হচ্ছে খেয়াল করো কি বলছি। একক ম্যাট্রিক্সের নির্ণায়ক মান এক। হ্যাঁ বলতে পারো ভাই নির্ণায়ক আবার কি, হুটহাট একটা কথা বলে দিলাম। তবে নির্ণায়ক কি এটা আমরা একটু পরে শিখবো, আরো কয়েকটা ক্লাস পরে শিখবো। আপাতত মুখস্থ রাখো এককের নির্ণায়ক মান কত, এক। এখন মনে রাখবা এক দ্বারা যেরকম কোন সংখ্যাকে গুণ করলে মানের চেঞ্জ হয় না, 5কে 1 দিয়ে গুণ করলে 5ই হয়, 10কে 1 দিয়ে গুণ করলে 10ই হয়, একইভাবে একক ম্যাট্রিক্স দিয়েও যদি তুমি অন্য কোনো ম্যাট্রিক্সকে গুণ করো তাহলে মানের কোনো চেঞ্জ হবে না, সেটাই উত্তর হবে। যেমন আমি যদি বলি a ইন্টু আই, তাহলে আই একটা একক ম্যাট্রিক্স, এটাতে যাকেই গুণ করো উত্তর কি সেটাই হবে এ। আমি যদি বলি বি ইন্টু আই, উত্তর কি হবে বি। যদি বলি সি ইন্টু আই, কি হবে সি। ঠিক আছে, এখন বলতে পারো ভাই গুণ কি, কিভাবে করবো? আচ্ছা গুণ এটাও আমরা কয়েকটা ক্লাস পরে শিখবো, আপাতত জাস্ট মনে রাখো আই ম্যাট্রিক্স দ্বারা কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে মানের কোনো চেঞ্জ হয় না, ওইটাই উত্তর হয়। ঠিক আছে, আশা করছি সবাই বুঝেছো। চলো আমাদের পরের টপিক, সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। বুঝতেই পারছো যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি কি হবে শূন্য, সেটাই শূন্য ম্যাট্রিক্স। তাহলে আসো। তাহলে কি বললাম, যে কোন ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য হলে তাকে কি বলবো, শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। যেমন 0 0 0 0 0 0 0, মানে সবাই জিরো হলে সেটাই কি হবে, শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে, আশা করছি এই সংজ্ঞাগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের আরো অনেক সংজ্ঞা আছে, বাকি সংজ্ঞাগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।